আরেকটি বার পর্ব সংখ্যা ২০ লেখনীতে ইশরাত ইতি। হু হু করে বাতাস বইছে বাইরে। অসময়ের বৃষ্টি বেশ গুছিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রকৃতিতে। উর্বি একটা মোমবাতি জ্বালিয়ে রওনাফের কাছে বিছানার পাশের টেবিলে রেখে দেয়। রওনাফ উর্বির দিকে তাকিয়ে আছে। মোমবাতির আলোয় কাছ থেকে উর্বির ফর্সা গোল মুখটা সোনালি বর্ণের দেখাচ্ছে। রওনাফ একটা বালিশ টেনে নেয় নিজের হাতের নিচে। বেশ গুছিয়ে বসে আছে সে, তাকিয়ে আছে উর্বির চোখের দিকে। উর্বি রওনাফের থেকে একটু দূরেই মুখোমুখি হয়ে বসে। তাকে অনেকটা শান্ত লাগছে, চোখ মুখ স্বাভাবিক, বৃষ্টির বেগ কিছুটা কমে। উর্বি নীরবতা ভেঙে বলা শুরু করে, বিয়ের আগে আমার একজনের সাথে সম্পর্ক ছিল, বহু বছরের সম্পর্ক। আমার কলেজ জীবনের শুরুর থেকে সিনিয়র ছিল সে আমার। অপোজিশন পার্টির একজন ফর্মাল মিনিস্টারের ছেলে, এই জন্য তার অনেক ঠাটবার ছিল শহরে। প্রণয় অত্যন্ত গভীর ছিল। সময় যেতে থাকলো, সম্পর্ক যত পুরাতন হতে থাকলো, আমি ধীরে ধীরে বুঝতে পারলাম সে একটু অস্বাভাবিক। আমাকে নিয়ে অতিরিক্ত ছিল সব কিছু তার। প্রথম প্রথম বিষয়টা প্রেমিকের পাগলামি ভেবে মেনে নিতাম, কিন্তু ধীরে ধীরে সব কিছু অতিরিক্ত হয়ে উঠল। সে স্বভাবে ছিল বদরাগী, জেদি। এতটুকুই দোষ চোখে পড়েছিল শুরুতে। মানিয়ে নিয়ে অনুভূতি নেওয়ার চেষ্টা করি, কিন্তু একটা সময় আবিষ্কার করলাম মানুষটা খুবই ত্রুটিপূর্ণ। বড়লোকের বকে যাওয়া ছেলের যত বদগুণ থাকতে পারে, প্রায় সবগুলো গুণই তার মধ্যে ছিল। গুন্ডামি, নেশা করা, মারামারি করা, সব কিছু করতো সে। আমি সব মেনে নিয়েছিলাম, ভাবতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। দিন দিন সে আরও উচ্ছন্নে যেতে থাকে। তার সাথে বাড়তে থাকে আমার প্রতি তার মানসিক অত্যাচার। প্রচুর পাগলামি করতো আমাকে নিয়ে। ভালোবাসার নামে গলার কাটা হয়ে বিঁধছিল, যাকে উপড়ানোর ক্ষমতা আমার ছিল না, না ছিল মানিয়ে নেওয়ার। ভাইয়া সব জানতে পেরে গেল, আমার উপর ভীষণ ক্ষেপে গেলেন। ভাইয়া ওকে শুরু থেকেই জানতো, ওর স্বভাব সম্পর্কে সবাই জানতো, শুধু আমি অন্ধ ছিলাম। নিজের জীবনে আমানিশা নামিয়ে আনবার জন্যই আমি অন্ধ ছিলাম। এদিকে ওকে শোধরাতে পারিনি, অন্যদিকে ভাইয়া আমার জন্য ছেলে দেখতে লাগলেন। একটা সময় আমি পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম ওর মানসিক টর্চার নিতে না পেরে। আমার স্বাধীনতা একেবারে কবজা করে নিয়ে বসেছিল। তারপর অনেক ভেবে ওর সাথে বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নিলাম। স্নিগ্ধ একটা শুরু থেকে তিক্ত একটা বিচ্ছেদ। অনেকটা মানসিক শক্তি জোগাড় করে সিদ্ধান্ত নিলাম। ওকে বললাম, ভালো করে বুঝিয়ে বললাম আমি এই সম্পর্ক রাখতে চাচ্ছি না। ও খুব ঠান্ডা মাথায় শুনল। আমাকে বলল আমার সাথে দেখা করতে চায়, একটা সুযোগ চায় আলোচনা করার। এবং এই পর্যন্ত এসে উর্বির গলা কাঁপতে শুরু করে। রওনাফ উর্বির ঠোঁটের দিকে তাকিয়ে আছে। সে দেখছে উর্বি কান্না আটকে রাখার কঠিন প্রচেষ্টা করছে। উর্বি একটা নিঃশ্বাস নিয়ে কান্নাটা দমিয়ে ফেলে, তারপর বলতে শুরু করে, সে আমাকে ছাড়বে না। ভালোবাসার নামে জেদ ছিলাম আমি তার। যখন দেখলো কিছুতেই কিছু হবে না, আমি বিচ্ছেদ ঘটিয়েই ছাড়ব, তারপর সে আমাকে আটকে রাখার একটা অভিনব উপায় বের করলো। হি টাচড মি উইদাউট মাই কনসেন্ট। উর্বি তুমুল প্রচেষ্টা করছে না কাদার। থেমে থেমে বলতে থাকে, শত পাগলামি করেও কখনো আমার গায়ে হাত না দেওয়া ছেলেটা আমাকে আটকে রাখার জন্য তার নিকৃষ্ট রূপটা দেখালো। তার মনে হয়েছিল মন না আটকাতে পারলে কি হবে, শরীর আটকে দেবে। অ্যান্ড হি রেপড মি। উর্বি ফুপিয়ে ওঠে। রওনাফ একইভাবে দেখছে উর্বিকে। উর্বি দুই চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নেয়, চোখের পানি গড়িয়ে পড়তে বলতে থাকে, এবং সে আমাকে বলল, এখন কিভাবে আমাকে ছাড়িস আমি দেখব। 4 বছরের ভালোবাসা হিংস্রতা হয়ে আমার চুলের মুঠি ধরে বলেছিল এই কথাটা, জানেন? বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করেও যখন পারল না, তখন হাল ছেড়ে দিয়ে গোঙানির মতো আওয়াজ করতে থাকে কিছুক্ষণ। অনেকটা সময় নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে এনে বলতে থাকে। তারপর আমাকে বলল তৈরি থাকতে, বিয়ে করবে আমাকে। কিন্তু আমি তো একজন রেপিস্টকে বিয়ে করব না, সাফ সাফ জানিয়ে দিয়েছিলাম। মানসিকভাবে ভেঙে পড়লেও কাউকে কিছুই বুঝতে দেয়নি বাড়ির। ভাইয়া আমার জন্য ছেলে দেখতে লাগলেন। দিন যায়, ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভবা। উর্বি থামে, হাঁপাচ্ছে সে, মাথা নিচু করে রেখেছে সে। এখন কাঁদছে না, কিন্তু কথাগুলো বলছে খুব কষ্টে।
কণ্ঠনালী থেকে যেন বেরোতে চাইছে না। রওনাফ ওই মুখটার দিকে এক অজানা কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ সরিয়ে উর্বির হাতের দিকে তাকায়। হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে রেখেছে উর্বি। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল যেন। কি করব, কি হবে, কিছুই বুঝতে পারছিলাম না। তারপর নিজের মনের বিরুদ্ধে লড়াই করে বাধ্য হই। নিরুপায় হয়ে ওই হীন মানুষটার কাছে বলতে গিয়েছিলাম আমাকে বিয়ে করো, কিন্তু নিয়তি আমার সাথে এখানেও তামাশা করলো। খবর পেলাম তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার নামে জোড়া খুনের মামলা সহ মোট 3টি চার্জ লাগানো হয়েছে। আমি অসহায়ের মতো তরপাতে থাকি। হাজতে গিয়েছিলাম তার সাথে দেখা করতে পারিনি। বাড়িতে যখন জানালাম আমার কথা, মা ঘেন্নায় সুইসাইড করতে গেল। ভাইয়া নিশ্চুপ হয়ে রইল। গোটা পৃথিবী আমার কাছে মিথ্যে মনে হতে লাগলো। জানেন, সবসময় আমার ইচ্ছে করতো আমি মরে যাই, কিন্তু অত সাহস নেই আমার। আমি ভীতু, মরতে ভীষণ ভয় পাই। খবর পেলাম তাকে কেরানীগঞ্জ শিফট করা হয়েছে, সাথে 10 বছরের জেল। গোদের ওপরে বিস্ফোরণ হলো আমার কিছু আত্মীয় স্বজন। জীবনটা আমার নরক করে ফেলেছিল। কোনোভাবে আমার প্রেগনেন্সির খবরটা ছড়িয়ে গেল। বাড়ির কেউ কোথাও বেরোতে পারতো না। তখন আমি ঠান্ডা মাথায় পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজটি করার সিদ্ধান্ত নিলাম। অ্যাবর্শন করে ফেললাম, মেরে দিলাম আমি। শেষ বাক্যটা বলে উর্বি কান্নায় ভেঙে পড়ে। শরীর কাঁপিয়ে কাঁদছে সে। বৃষ্টির শব্দের সাথে মিশে অদ্ভুত শোনাচ্ছে সেই কান্না। রওনা ফ্যাল করে দেখছে উর্বিকে। একবার ভাবলো সে বলবে, বুঝেছি পুরোটা, আর বলতে হবে না, কিন্তু সে বলল না। উর্বি হু হু করে কাঁদছে। মোমবাতির আলোয় তার চোখের পানি চিকচিক করছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে উর্বি রওনাফের দিকে তাকায়। হাঁপাতে হাঁপাতে বলে, জানেন, আমি না চাইনি আমার এই নষ্ট জীবনটা কোনো ভালো বা নিষ্পাপ মানুষের সাথে জড়াক। একেবারেই চাইনি। একা একা বেশ চলে যেত জীবনটা। আমি শুরু থেকে বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু বাড়ির মানুষগুলো, তারা আর মানল কই। তার উপরে উপমার বয়স বেড়ে যাচ্ছিল। পাত্রপক্ষের কাছে উপমার চরিত্রের চাইতে আমার বিয়ে নিয়ে বেশি মাথা ব্যথা ছিল। উপমার সব গুণ ছাপিয়ে যেতে থাকলো আমার কলঙ্কের দোষে। জেদ করে ঠেলতে ঠেলতে 30-এর কোঠায় এনেছিলাম ধূসর রঙের এই জীবনটাকে। আর পারিনি। ভাবলাম আবার একটু নিজের জীবনটাকে নিয়ে খেলে দেখি। যখন সামিউলের সাথে বিয়ের দিন আমার বিয়েটা ভেঙে যায়, আমি তখন খুব হেসেছি, এটা ভেবে যে কারোর জীবন নষ্ট হবে না। কিন্তু দেখুন, শেষমেশ আপনি জড়িয়ে গেলেন। উর্বি থেমে যায়। তার গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে, ধীর গতিতে, যেন তার কান্নাগুলো এখন ক্লান্ত। সে এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে বসে আছে। খানিক বাদে আবারও বলতে শুরু করে, এই 5 মাসে বিয়েটা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত চাপিয়ে দেওয়াই রয়ে গিয়েছে কি জানি না, তবে আমার কাছে না থাকেনি জানেন। জানি না কি অদৃশ্য শক্তি রয়েছে ওই কাগজটার মাঝে, যে কিনা মানুষের অনুভূতি প্রভাবিত করার ক্ষমতা রাখে। রোজ আপনি এলে আপনাকে 1 কাপ কফি এগিয়ে দেওয়া, আমি ঘুমিয়ে থাকলে আমার গায়ে আপনার চাদর টেনে দেওয়া, প্রতিদিন সময় করে আমিরনকে দিয়ে আমার জন্য 1 গ্লাস দুধ পাঠানোর নিয়ম, কিংবা আপনার বাচ্চাদের জন্য আগ বাড়িয়ে আমার কনসার্ন দেখানো, এতগুলো আমার কাছে, আমার চোখে শুধুমাত্র দায়িত্ববোধতা হয়ে থাকেনি, অন্য কিছু হয়ে গিয়েছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপনার সাথে কাটানো আমার সব মুহূর্ত আমার কাছে বিশুদ্ধ স্মৃতি হয়ে থাকবে। আমি খুব শান্তি পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বামী স্ত্রী না হতে পারলেও আমি এটা ভেবে শান্তি পাবো যে আমি একজন অতি ভালো লোকের সান্নিধ্য পেয়েছিলাম, যার যোগ্য আমি না। ওই বাড়িটা আমায় খুব শান্তি দিয়েছে, ওই বাড়ির প্রতিটা ইট আমায় খুব শান্তি দিয়েছে, আমি চিরকৃতজ্ঞ। উর্বি মুখে আঁচল গুজে কাঁদছে। রওনাফ এক মনে উর্বিকে কাঁদতে দেখছে, তার কোনো ভাবান্তর নেই। পুনরায় দম নিয়ে উর্বি বলে, আপনি কাল চলে যান, দয়া করে চলে যান। মায়ের সাথে আমি ফোনে কথা বলে নেব। করবে না বকাবকি আপনাকে। আপনি ভাবতেও পারবেন না আমার কতটা শান্তি লাগছে এখন আপনাকে সবটা বলে। আপনাকে আবার ধন্যবাদ এখানে আসার জন্য। এবার হাঁটুতে মাথা রেখে উর্বি কাঁদতে থাকে। কেঁদে কেঁদেই বলে, আমি ওই বাড়ির প্রত্যেকটা লোককে মিস করব, আপনাকে সবার থেকে বেশি মিস করব ডক্টর খান। উর্বির খুব দুর্বল লাগছে এখন, শরীর ভেঙে আসছে। সে বিছানায় গা এলিয়ে দেয়। তার এত খারাপ লাগছে কেন? সে কি মরে যাচ্ছে?
রওনাফ উর্বির অদ্ভুত সেসব আচরণ দেখতে থাকে, গলাকাটা মুরগির মতো তরপাচ্ছে। ধীরে ধীরে কিভাবে যেন আমি আপনার মায়ায় পড়ে যাচ্ছিলাম। মনের ভেতরে একটা সুপ্ত বাসনা জেগে উঠল আপনার সাথে সংসার করার, কিন্তু তা আর হলো না। আমি এই সব থেকে কখনো বের হতে পারবো না, বরং আপনার জীবনটাও নোংরা করে দেবে। একটু থেমে উর্বি আবারও বলে ওঠে, সবার মতো আপনিও প্লিজ এখন আমাকে এই প্রশ্ন করবেন না যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল আমি কোন সাহসে কোন ভরসাতে একটা পুরুষের কাছে গিয়েছিলাম বোকার মতো। না গেলে তো আর এত বড় সর্বনাশ হতো না আমার। করবেন না এমন প্রশ্ন। এর ব্যাখ্যা 23-এর উর্বি দিতে পারেনি, 30-এর উর্বিও দিতে পারবে না। আমি শুধু জানি আমার সর্বনাশ হয়েছে, এতটুকুই জানি। উর্বি থেমে যায়, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রওনাফ একবার উঠে আসে। উর্বি কি হয়েছে তোমার? উর্বি তার জবাব দেয় না, বিড়বিড় করে বলতে থাকে, আপনি চলে যান, এখান থেকে চলে যান প্লিজ, আমি আর দুর্বল হতে চাই না। আচ্ছা সেটা দেখা যাবে, তুমি ওঠো, ঠিক হয়ে শুয়ে পড়ো, এখন ঘুমাও। উর্বি ওঠে না, কাঁদছে। রওনাফ উর্বির হাত ধরে তাকে ওঠানোর জন্য। উর্বি রওনাফের হাত সরিয়ে দেয়। আমাকে ধরবেন না দয়া করে, আপনার হাত নোংরা হয়ে যাবে। রওনাফ উর্বিকে বলে, আচ্ছা ধরবো না, শান্ত হও। উর্বি শান্ত হয় না, কাঁদতে থাকে, উন্মাদের মতো কাঁদতে থাকে, বিছানার চাদর খামচে ধরে। রওনাফ তাকে দেখতে থাকে অপলক। দীর্ঘ সময় পর চুপচাপ হয়ে যায় উর্বি। সে না চাইতেও চোখের সামনে ভেসে ওঠে সেই হিংস্র দৃশ্যটি। উর্বি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। সে মনে করতে চায় না, দেখতে চায় না সেই দৃশ্যটা আবারও, কিন্তু সে দেখে ফেলে। উচ্ছ্বাস চুপচাপ পায়ের উপরে পা তুলে বসে আছে ডিভানে, গা এলিয়ে দিয়ে। দৃষ্টি উর্বির মুখের দিকে। উচ্ছ্বাসের চোখে দেখে উর্বি আজ কিছুই পড়তে পারছে না। শীতল দৃষ্টি, ওই দুই চোখে না আছে রাগ, না আছে অন্য কোনো অনুভূতি। কেমন শান্ত হয়ে বসে আছে, অথচ যে উচ্ছ্বাসকে উর্বি চেনে, এতক্ষণে সবকিছু ভাঙচুর করে ফেলার কথা। উর্বি মাথা নিচু করে বলে, সম্ভব না আর এই সম্পর্কটা কন্টিনিউ করা। তুমি তো কখনো শোধরাবে না, তার চেয়ে তুমি তোমার মতো থাকো, আমি মুক্তি চাই। উচ্ছ্বাস ম্লান হাসে উর্বির কথা শুনি। নীরবতা ভেঙে বলে, মুক্তি চাও? হ্যাঁ, ভুল হয়ে থাকলে ক্ষমা করো। কিন্তু উচ্ছ্বাস তো ভুলের শাস্তি দেয়, ক্ষমা করে না। উর্বি মাথা তুলে তাকায়। উচ্ছ্বাস বলতে থাকে, আমাকে ভালোবেসেই তুমি ভুল করেছো, মাফ করেছি। আমাকে ভালোবাসতে শিখিয়েও তুমি ভুল করেছো, মাফ করেছি। তবে এখন যেটা করতে চাইছো, মানে আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে, কোনো মাফ হবে না। উর্বি অবাক চোখে তাকায় উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাস উঠে দাঁড়ায়, দরজা বন্ধ করে উর্বির দিকে তাকায়। তার চোখ মুখ ভাবলেশীন। উর্বি তড়াক করে লাফিয়ে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলে, দরজা আটকালে কেন? উচ্ছ্বাস কোনো কথার জবাব না দিয়ে উর্বির সামনে এসে দাঁড়ায়। এক টানে উর্বির ওড়না ফেলে দিয়ে উর্বিকে ধাক্কা দিয়ে ডিভানে ফেলে দেয়। হতভম্ব, আহত, শঙ্কিত উর্বি নিজেকে সামলে নেওয়ার আগেই, উচ্ছ্বাস এসে আওয়াজ বের করার আগেই ওর মুখ চেপে ধরে। উর্বি কাঁদছে। উচ্ছ্বাস দীর্ঘ সময় উর্বির সেই কান্না দেখতে থাকে, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না পাখি, আমার সহ্য হয় না। উর্বি তরপাতে থাকে, শরীরটা ধীরে ধীরে অসাড় হয়ে যেতে শুরু করেছে। উর্বির মনে হচ্ছে উর্বি মরে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে অন্ধকারে। আর কিছুই কল্পনা করতে পারে না উর্বি, শুধু নিশ্চুপ কেঁদে যায়। রওনাফকেও সে কিছু বলে না আর। কাঁদতে কাঁদতে একসময় উর্বি ঘুমিয়ে পড়ে। চোখের পানি গালে শুকিয়ে লেপ্টে আছে। মোমবাতি ফুরিয়ে যাচ্ছে। মোমবাতির সেই ক্ষীণ আলোয় উর্বির মুখটা চীনামাটির এক বিবর্ণ পুতুলের মতো লাগছে। রওনাফ উঠে উর্বির গায়ে চাদর টেনে দিয়ে আরেকটা মোমবাতি জ্বেলে নেয়। তারপর চুপচাপ জেগে বসে থাকে যতক্ষণ ওই মোমবাতিটা আলো দিচ্ছিল ততক্ষণ। কাছের মসজিদে ফজরের আজান দিয়ে দেয়। উঠে অজু করে সালাত আদায় করে সেও বিছানায় গা এলিয়ে দেয়। পরপর রওনাফের দু চোখে লেগে যায়। সদর দরজার বাইরে থেকে রেজাউল কবির আর তহুরা দরজা ধাক্কা দিতে থাকে। নুরুন নাহারের বাড়ি থেকে শুধুমাত্র সে, তহুরা আর লুৎফুন্নাহার ফিরে এসেছে সকাল সকাল। বাকিরা বিকেলে আসবে। কিন্তু উর্বি দরজা খুলছে না দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে রেজাউল। তহুরার দিকে তাকিয়ে বলে, জ্ঞান হারিয়ে ফেলল নাকি আবার? পেছনের দরজা থেকে লক করা ছিল না?
যাও গিয়ে চাবি নিয়ে এসে দরজা খুলো। তহুরা মাথা নাড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বাড়ির পেছনের দরজার কাছে চলে যায়। রওনাফের ঘুম ভাঙে রেজাউল কবিরের গলা পেয়ে। তহুরা অনাবরত উর্বির রুমের দরজা ধাক্কাচ্ছে। এই উর্বি, দরজা খোল, বেলা 11টা বেজে গিয়েছে, এত বেলা অবধি ঘুমাচ্ছিস কেন উর্বি? রওনাফ উর্বির দিকে তাকায়। উর্বি বেঘরে ঘুমাচ্ছে। সে ডাকতে গিয়েও ডাকে না, নিজে উঠে গিয়ে দরজা খুলে দেয়। লুৎফুন্নাহার চমকে ওঠে তার মেয়ে জামাইকে দেখে। তহুরা আর রেজাউল একে অপরের দিকে তাকায়। রওনাফ তাদের দিকে তাকিয়ে থাকার ধরন দেখে বিব্রত বোধ করে। কয়েক মুহূর্ত পর হাসি দিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? লুৎফুন্নাহার প্রচণ্ড খুশি হয়ে যান। তার মেয়ে জামাই মেয়ের কাছে এসেছে, এটা তার কাছে অনেক আনন্দের একটি ব্যাপার। উর্বি তখনও ঘুমাচ্ছে। হাসাহাসির শব্দে উর্বির ঘুম ভেঙে যায়। বসার ঘর থেকে আসছে রেজাউল কবিরের গলা। ভাইয়া কার সাথে হাসছে? উর্বি উঠে বসতে যে টের পায় তার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কাঁদলেই এমন হয়, অসহ্য মাথা যন্ত্রণা, মাথা ফেটে যাওয়ার উপক্রম। তবুও সে মাথায় হাত দিয়ে দাঁড়ায়। রওনাফকে কোথাও দেখা যাচ্ছে না। টেবিলের উপরে তার ফোন, ওয়ালেট আর ঘড়ি দেখা যাচ্ছে, তার মানে সে চলে যায়নি। উর্বি ধীর পায়ে হেঁটে বসার ঘরে যায়। রওনাফ তার ভাইয়ের সাথে হেসে হেসে গল্প করছে। উর্বি অবাক হয়ে যায়। রওনাফকে সে এভাবে কথা বলতে কখনোই দেখেনি। আড্ডা বেশ জমে গিয়েছে মনে হচ্ছে। উর্বিকে দেখে তার ভাইয়া বলে, তুই উঠেছিস? যা, হাত মুখ ধুয়ে রান্নাঘরে যা, দেখ তোর ভাবির নাস্তা বানানো হয়েছে কিনা। উর্বি রওনাফের দিকে চায়। রওনাফ তার দিকে তাকায় না। সে মাথা নিচু করে চায়ের কাপে চুমুক দেয়। রান্নাঘরে তহুরা পরোটা বেলছে, চুলোয় বসিয়েছে মুরগি ভুনা। লুৎফুন্নাহার পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছেন। আজ তাকে খুবই আনন্দিত দেখাচ্ছে। তার মেয়ে জামাই এসেছে, এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে। উর্বি গিয়ে তহুরার পাশে দাঁড়ায়। তহুরা মাথা ঘুরিয়ে উর্বিকে দেখে বলে, মাংসটা একটু নেড়ে দে তো, তলায় লেগে যাবে। উর্বি মাংস নেড়ে দিয়ে তার দিকে তাকায়, বলে, কি ব্যাপার, খুশি চোখ মুখ থেকে ফেটে পড়ছে যে? পড়বে না, তুই কি বুঝবি? উর্বি শুকনো হাসি হাসে। লুৎফুন্নাহার বলে, আমি তো ভেবেছিলাম জামাইটা গুমড়ো মুখা পেয়েছি, কথাই বলতে জানে না, কিন্তু আমার ধারণা পুরোই ভুল। কি সুন্দর গল্প করছে রেজাউলের সাথে, মন ভরে যায় দেখে। উর্বি তার মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা খুশিতে বাচ্চা বাচ্চা গলায় কথা বলছে। লুৎফুন্নাহার বলতে থাকে, কতটা বিনয়ী, সভ্য, শান্ত, এত সম্মান করে আমাদের ভাবা যায়? তোর উচ্ছ্বাসের মতো বেয়াদব আর উচ্ছৃঙ্খল নয়, এর পায়ের নখের যোগ্য নয় ওই কুলাঙ্গার। উর্বি তার মায়ের দিকে তাকায়। লুৎফুন্নাহার নিজের জিভ কাটে। মুখ ফসকে সব কথা কেন বলতে গেল মেয়েকে? দ্রুত সে প্রসঙ্গ পাল্টে বলে, জামাই রাত কয়টায় এসেছে রে? 10:30 নাগাদ। কি দিয়েছিলি খেতে? ডিম দিয়ে ভাত ভেজে। লুৎফুন্নাহার মুখ দিয়ে ও বলে দীর্ঘশ্বাস ছাড়ে। এত বড় একজন ডাক্তার, এত টাকা যার, সে নতুন শ্বশুরবাড়িতে এসে বাসি ভাত ভাজা খেয়েছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? লুৎফুন্নাহারের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। উর্বি মায়ের দিকে তাকিয়ে বলে, বড়লোক জামাইকে ভাত ভাজি খাইয়েছি দেখে লজ্জা পাচ্ছ? উনি তেমন মানুষ নয়, বাদ দাও। জানি তো, জামাইটা পেয়েছি সেরা, ওবারের সবাই সেরা। কপাল তোর, বুঝলি? হ্যাঁ রে, ছেলে মেয়ে 3টা তোকে পছন্দ করে, জ্বালায় না তো তোকে? না, ওরা ওদের বাবার মতো। লুৎফুন্নাহার খুব খুশি হয়, বলে, হ্যাঁ দেখেছি তো, ছোটটা খুব মিষ্টি, ওকে আমার ভালোবাসা দিস গিয়ে। আচ্ছা ভালো কথা, আমি কি পিঠে বানিয়ে দেবো কিছু? ঝাল পিঠে, যাওয়ার সময় নিয়ে যাবি ওই বাড়ির জন্য। কোথায় যাব আমি? পূর্বে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তহুরা অবাক হয় তার ননদের দিকে তাকায়, বলে, তোর বাড়িতে? আবার কোথায়? আমি কোথাও যাচ্ছি না ভাবি। আর তোমরা তোমার রওনাক ভাইকে জিজ্ঞেস করে দেখো সে পিঠে নিয়ে যাবে কিনা। কথাটি বলেই উর্বি রান্নাঘর থেকে বের হয়। তহুরা আর লুৎফুন্নাহার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। নাস্তা সেরে রওনাক রুমে ঢোকে। উর্বি তার দিকে এবার তাকিয়ে বলে, আপনার জামা কাপড় শুকিয়ে ইস্ত্রি করে দিয়েছি। রওনাক কিছু না বলে ফোনটা উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, মা কথা বলো। উর্বি কি বলবে বুঝতে পারছে না। সে ফোনটা নিয়ে নেয়। ভিডিও কলে রওশনারা।
রওশনারা কটমট দৃষ্টি দিয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি সালাম দেয়। রওশনারা সালামের জবাব দিয়ে বলে, আগের বার যে তেঁতুল নিয়ে এসেছিলে ও বাড়ি থেকে সেটা ফুরিয়ে গিয়েছে। তোমার ছোট যা পোয়াতি মানুষ খেতে চাইছে খুব, নিয়ে এসো। আর হ্যাঁ শোনো, বেআইনকে বলো শুটকি দিয়ে দিতে আমার জন্য, আর পিঠিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, রওনাফের আবার রাজশাহী যেতে হবে, ওর সাথে পারলে আজই ফিরে এসো। তোমার ননদরাও এসেছে, বাপের বাড়ি বেড়াতে এসে তারা কি এখন রান্না করে খাবে? উর্বি চুপচাপ তাকিয়ে থাকে। রওশনারা বলে, তোমার শর্মি খুব ক্ষেপে আছে তোমার উপরে, কিভাবে তার রাগ ভাঙাবে জানি না। এখন রাখো, আমার ছেলের যেন কোনো অযত্ন না হয়। রওশনারা ফোন কেটে দেয়। উর্বির খুব হাসি পায় তার শাশুড়ির রাগি রাগি হওয়ার ভান দেখে। রওনাফ উর্বির থেকে ফোনটা নিয়ে বলে, আমরা তাহলে দুপুরে খেয়ে দিয়ে রওনা দিই, কি বলো? উর্বি অবাক হয়ে রওনাফের দিকে তাকায়। সে নিশ্চুপ। রওনাফ উর্বির দিকে একটু এগিয়ে আসে। কিছু বলছো না যে? উর্বি বলে, আপনি কিন্তু জেনে শুনে ভুল করছেন, আমি বারবার বলছি আপনাকে। রওনাফ ঘুরে উর্বির বিছানায় বসে পড়ে। উর্বি বলে, ভুল করছেন আপনি। রওনাফ বলতে থাকে, সমস্যা কোথায়? কেন নিজেকে নিচে দেখাচ্ছ? দ্য প্রবলেম ইজ ইউ আর নট ভার্জিন, রাইট? সো হোয়াট? আমিও তো ভার্জিন নই, আমি 3টি বাচ্চার বাবা। উর্বি ক্লান্ত ভঙ্গিতে বলে, মজা করছেন আপনি? না, ঠান্ডা গলায় জবাব দেয় রওনাফ। তারপর বলে ওঠে, শরীর কখনো নোংরা হয় না মৃদুলা উর্বি, যেটা হয় সেটা আমাদের মন আর মস্তিষ্ক। তোমার কি মনে হয় আমি গতকাল রাতে তোমার অতীত জানবার জন্য তোমার অতীত জানতে চেয়েছি? না, আমি তোমার অতীত জানতে চেয়েছি যাতে তুমি বলতে পারো, আমার যা জানার বোঝার আমি আমিরুনের থেকেই জেনে নিয়েছি। উর্বি চুপ। রওনাফ আবার বলে ওঠে, গুছিয়ে নাও, ওই বাড়ির কিছু মানুষ তোমাকে মিস করছে। ওই বাড়ির ইটগুলো যারা তোমাকে স্বস্তি দিয়েছে তারা এখন তোমাকে মিস করছে। হয়তো তোমাকে ওদের প্রয়োজন। আর আপনার? উর্বি তাকিয়ে আছে রওনাফের দিকে, উত্তরের অপেক্ষায়। রওনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে তবে স্পষ্ট করে বলে, হয়তোবা আমারও তোমাকে প্রয়োজন মৃদুলা উর্বি। হয়তোবা সম্পর্কটা কেবল কফির কাপ এগিয়ে দেওয়া, গায়ে চাদর টেনে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উর্বি কিছুক্ষণ রওনাফের মুখ পানে চেয়ে থেকে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। রওনাফ শুয়ে পড়ে। তার 2 চোখে ঘুমে জড়িয়ে যাচ্ছে। কাল রাতে ঘুম হয়নি তার। উর্বি দৌড়ে সোজা কল ঘরে চলে যায়। সেখানে দাঁড়িয়ে সে কাঁদতে থাকে। পেছন থেকে তহুরা উর্বির কাঁধে হাত রাখে। উর্বি তাকায়। তহুরা চিন্তিত হয়ে বলে, কাঁদছিস কেন? উর্বি নিজেকে সামলে নিয়ে বলে, শুটকি বানিয়েছিলে না, দিয়ে দাও, আমার শাশুড়ি খেতে চেয়েছেন। আর ভাইয়াকে বলো গাছ থেকে লোক খাটিয়ে পাকা তেঁতুল আনতে, ছোট জায়ের জন্য নেব। আমাদের বড় মোরগটা জবাই করে রান্না করে দিও ভাবি, আমার ননদের বাচ্চাদের জন্য নিয়ে যাব। আর হ্যাঁ, ভাইয়াকে বলো লোকজন দিয়ে পুকুর থেকে গলদা চিংড়ি ধরতে। তোমার রওনাফ ভাইয়ের খুব পছন্দ শুনেছি, দুপুরে খেয়ে যাব আমরা। তহুরা উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি কাঁদছে। কাঁদতে কাঁদতে তহুরাকে জড়িয়ে ধরে। আমি ওনার সাথে যেতে চাই ভাবি, আমি ওনার সাথে থাকতে চাই, সংসার করতে চাই ওনার সাথে। তহুরা উর্বির মাথায় হাত বুলাতে থাকে। সে মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই মেয়েটাকে খুব সুখী রাখো, খুব সুখী।